নমস্কার, অ্যাসপিরেশন স্টাডি সার্কেল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ইন্দ্রনীল স্যার। আসন্ন রেলের এনটিপিসি পরীক্ষা যেটা 16 তারিখ থেকে শুরু হচ্ছে তোমরা সকলেই জানো, তার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে আমাদের ভিডিও। তো তোমরা সবাই দেখেছো রেলের বিগত গ্রুপ ডির পরীক্ষাতে যে কিছু কমপ্লেক্স কারেন্ট অ্যাফেয়ার্স এসছে এবং যেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের উত্তর করতে গেলে তোমাকে অনেক খুঁটিনাটি ভাবে বা অনেক খুঁটিনাটিতে গিয়ে পড়াশোনা করতে হবে। তো সেই জন্যই আমাদের আজকের গাইডেন্স। আমরা আজকে 100টা প্রশ্ন আলোচনা করব বিভিন্ন টপিক নিয়ে। এইভাবে আমরা নেক্সট দিন বা তার পরের দিন এভাবে প্রত্যেকদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওগুলো যদি তোমরা রীতিমতো দেখে যাও, এই ভিডিও থেকে তোমরা যে অ্যাডিশনাল তথ্য পাবে সেগুলো যদি তোমরা পড়াশোনা করে যাও, তাহলে আশা করি তোমাদের পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সলভ করতে কোনো রকম সমস্যা হবে না। এখান থেকে তোমরা সব প্রশ্ন কমন পাবে। তো ভিডিওটা শুরু করা যাক। আমি ভিডিওটাকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেছি। তো প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কিছু সংখ্যক প্রশ্ন আছে। টোটাল 100টা প্রশ্ন আজকে আলোচনা করব। বিভিন্ন বিভিন্ন টপিক থেকে আমি একাধিক প্রশ্ন রেখেছি যাতে সেই টপিকগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে পারি, এবং পরের দিন থেকে সেই ক্যাটাগরির আন্ডারে বিভিন্ন টপিক নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথম আমাদের অ্যাওয়ার্ডস আর অনার্সের প্রশ্ন। তো অ্যাওয়ার্ড আর অনার্সের আজকে আমাদের প্রথম প্রশ্ন, 37তম একাডেমি অ্যাওয়ার্ডস বেস্ট পিকচার বিভাগে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রটি নিচের সাথে কোনটা? মানে নিচে তোমার যে কটা অপশন রয়েছে এর মধ্যে আমাদের যে অস্কারস অ্যাওয়ার্ডস হয়েছে 2025 সালে, তাতে বেস্ট পিকচার বিভাগে কে পুরস্কার পেয়েছে? তো স্বাভাবিকভাবে এর উত্তর হবে অ্যানোরা, অপশন ডি। অপশন ডি। এখান থেকে যে জিনিসগুলো আমাদের আরো জানতে হবে সেটা হচ্ছে অস্কার্সের সম্বন্ধে জানতে হবে। অস্কার্স বা একাডেমি পুরস্কার এটা শুরু হয়েছে তোমার 1927 সালে। 1927 সালে 1927 সালে অস্কার শুরু হয়েছিল। বেসিক্যালি ফিল্ম, অ্যাক্টিং, ডিরেকশন, স্ক্রিন প্লে বা টেকনিক্যালের বিভিন্ন ফিল্মের অ্যাসপেক্টে টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো থাকলে ডিওপি, সেই জায়গাগুলোতে একাডেমিক অ্যাওয়ার্ডস দেওয়া হয়। আর এই যে আমাদের 2025 সালে যেটা হলো, এটা হচ্ছে 97তম অস্কার। তো এই ছিল। আর একটা জিনিস জানার দরকার হচ্ছে একাডেমিক অ্যাওয়ার্ডস এর সদর দপ্তর, একাডেমিক অ্যাওয়ার্ডস এর সদর দপ্তর হচ্ছে বেভারলি হিলস। বেভারলি হিলসে বেভারলি হিলস ইউএসএ তে, ক্যালিফোর্নিয়াতে, হ্যাঁ ক্যালিফোর্নিয়াতে এদের হচ্ছে সদর দপ্তর। তো এই জিনিসগুলো মাথায় রেখো। পরের প্রশ্ন, 97তম একাডেমিক অ্যাওয়ার্ডসে অ্যাক্টরস ইন এ লিডিং রোল। আচ্ছা, অ্যাক্টরস ইন এ লিডিং রোলে কে পেয়েছে আর কোন সিনেমার জন্য পেয়েছে? তো এটার উত্তর হচ্ছে ডি, অ্যাড্রিয়ান ব্রডি। অ্যাড্রিয়ান ব্রডি এই পুরস্কারটা পেয়েছে। সিনেমাটার নাম হচ্ছে দ্য ব্রুটালিস্ট। এই সিনেমার জন্য পেয়েছে। নেক্সট প্রশ্ন, এবার হচ্ছে অ্যাক্ট্রেস ইন এ সাপোর্টিং রোল। অ্যাক্ট্রেস ইন এ সাপোর্টিং রোল এই বিভাগে কে পুরস্কার পেয়েছে? তো এই বিভাগে পুরস্কার পেয়েছে হচ্ছে জয়ী সালডানা। এমিলিয়া পেরেস সিনেমার জন্য বেস্ট অ্যাক্ট্রেস ইন এ সাপোর্টিং রোল বিভাগে পুরস্কার পেয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্নে, অ্যানিমেটেড ফিচার ফিল্ম 2025 সালের একাডেমিক অ্যাওয়ার্ডস বা অস্কারসে বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিভাগে যেই পুরস্কার পেয়েছে, যেই চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, সেই চলচ্চিত্রের নাম হচ্ছে ফ্লো। যেই চলচ্চিত্রটার নাম পেয়েছে সেটা হচ্ছে ফ্লো। এটা হচ্ছে একটা ল্যাটভিয়ান অ্যানিমেটেড ফিল্ম, ঠিক আছে? এটা হচ্ছে একটা ল্যাটভিয়ান অ্যানিমেটেড ফিল্ম, এটা জানতে হবে, ঠিক আছে? আর যেগুলো তোমাকে বললাম অস্কার সম্বন্ধে সেই জায়গাগুলো অবশ্যই মাথায় রেখো। পরিষ্কার কিন্তু কবে স্থাপিত হয়েছে বা হেডকোয়ার্টার কোথায়, এই ধরনের প্রশ্ন, বা কততম অস্কার হলো, তো তোমরা নিজেরাই হিসাব করতে পারবে 1927 সালে যদি শুরু হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে অস্কারসে কস্টিউমস ডিজাইন। কস্টিউমস ডিজাইন বিভাগে কোন ব্যক্তি জয়ী হয়েছে আর কোন চলচ্চিত্রের জন্য পুরস্কারটা পেয়েছে? তো স্বাভাবিকভাবে এটা উত্তর হচ্ছে উইক সিনেমাটার জন্য পল ক্যাসওয়েল। পল ক্যাসওয়েল এই সিনেমাটার, উইক সিনেমাটার জন্য কস্টিউম ডিজাইন বিভাগে পুরস্কারটা পেয়েছে। চলে আসে নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন আছে হচ্ছে বুকার প্রাইজ থেকে। 2025 সালের বুকার প্রাইজ, বুকার প্রাইজ নিয়ে কোন তথ্যটা বা কোন জোড়াটা সঠিক, অর্থাৎ কোন আহ, সবাই আমরা জানি যে বুকার প্রাইজ দেওয়া হয় বুকসের ওপরে বা সাহিত্যের ওপরে। তো কোন সাহিত্যের জন্য কে এই সম্মানটা পেয়েছে? তো এটার উত্তর হচ্ছে ডেভিড জ্যালাই এই পুরস্কারটা পেয়েছে ফ্লেশ উপন্যাসের জন্য, ঠিক আছে? তো
বুকার প্রাইজটা জেনারেলি ফুল লেন্থ ফিকশনের জন্য দেওয়া হয়। এটা শুরু হয়েছে তোমার 1969 সাল থেকে। 1969 সাল থেকে বেসিক্যালি এটা তোমার লন্ডন, ইউকে লন্ডন থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। আর এছাড়াও যে পরের প্রশ্ন আমরা আসছি দেখলেই বুঝতে পারবে, আর একটা যেটা বলতে চাই সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের কথা। তো আমাদের পরবর্তী প্রশ্নই হচ্ছে 2025 সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ সম্পর্কে নিচের কোন বিবৃতিটা সঠিক। তো এখানেও তোমাকে দেখো, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ আর বুকার প্রাইজের পার্থক্যটা এটাই যে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে এখানে ইংরেজি ভাষায় প্রকাশিত সাহিত্যের জন্য কিন্তু এই ইন্টারন্যাশনাল বুকার প্রাইজটা দেওয়া হয়। তো সেখানে কি হয়, লেখক একজন রিজিওনাল থাকেন এবং তার অনুবাদক থাকে যে ওই লেখাকে ইংরেজিতে পাবলিশ করে। তো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে ট্রান্সলেটরকেও পুরস্কার দেওয়া হয় আর অথর দুজনকেও পুরস্কার দেওয়া হয়। তো 2025 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেয়েছে? তো 2025 সালে ইন্টারন্যাশনাল বুকার পেয়েছে ভানু মুস্তাকের হার্ট, আমাদের ইন্ডিয়ায় হার্ট ল্যাম্প যেটার অনুবাদন করেছে হচ্ছে দীপা ভাস্তি অনুবাদক করেছে। তো প্রশ্ন এই দুটো তিনটে থেকে যে কোনো একটা আসতে পারে, লেখকের নাম জিজ্ঞাসা করতে পারে, কোন বইয়ের জন্য পেয়েছে সেটাও জিজ্ঞাসা করতে পারে, এবং কে অনুবাদ করেছে সেটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। আর বুকার প্রাইজ তো আমি একটু আগেই বললাম, বুকার প্রাইজ শুরু হয়েছে 1969 সালে। আর ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের কথা যদি বলো, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ মোটামুটি অ্যানুয়াল অ্যাওয়ার্ড হিসেবে 2016 সাল থেকে শুরু হয়েছে। তার আগে একটাই বুকার প্রাইজ ছিল। নেক্সট, এখানে একটা যে আগে বলে দেওয়া হয়েছে 2025 সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জয়ী হার্ট ল্যাম্প যে বইটা রয়েছে সেই বইটার সম্পর্কে কোন বৈশিষ্ট্যটা উল্লেখযোগ্য। এখানে চারটে অপশন দেওয়া রয়েছে। তো এখানে হচ্ছে এটি প্রথম শর্ট স্টোরি কালেকশন, ঠিক আছে, প্রথম শর্ট স্টোরি কালেকশন যেটা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছে। তো ভানু মুস্তাকের লেখা হার্ট ল্যাম্প বইটা একটা ছোট ছোট গল্প নিয়ে লেখা, অনেকগুলো গল্প নিয়ে একটা সংকলন। সেই বইটা এবার পুরস্কারটা জিতেছে এবং এটা প্রথম শর্ট স্টোরি কালেকশন যেটাই পুরস্কার পেয়েছে। চলে আসি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে স্পোর্টস রিলেটেড। লরেন্স ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছে? তো আমাদের এখানে ইন্ডিভিজুয়াল স্পোর্টস এবং টিম স্পোর্টস সমস্ত কিছু বিচার করা হয়। সমস্ত কিছু বিচার করে সবচেয়ে বেস্ট সেই ইয়ারের স্পোর্টসম্যানকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো এই অ্যাওয়ার্ডটা এবার পেয়েছে হচ্ছে মন্ডো ডুপ্লান্টিস। তো মন্ডো ডুপ্লান্টিস হচ্ছে একজন হাই জাম্পার, ঠিক আছে। তো তিনি এবারে পুরস্কারটা পেয়েছেন। লরেন্স স্পোর্টসম্যান মানে হচ্ছে স্পোর্টসের অস্কারও বলা হয়। তো আরেকটা যদি প্রশ্ন আসে যে স্পোর্টসের অস্কার কোন সিনেমাকে, সরি কোন অ্যাওয়ার্ডকে বলা হয়, তো লরেন্স ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসকে বলা হয় হচ্ছে স্পোর্টসের অস্কার। এটা হচ্ছে 1999 সালে স্থাপিত হয়েছিল। 1999 সালে স্থাপিত হচ্ছে, এটা ওই লন্ডন ইউকে থেকে দেওয়া হয়, ঠিক আছে। তো এইগুলো এখানে জেনে রাখতে হবে। আচ্ছা, এরপরের প্রশ্ন, লরেন্স ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে স্পোর্টিং আইকন 2025-এ কাকে দেওয়া হয়েছে? তো এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে এবছর রাফায়েল নাদালকে। আমরা সবাই জানি যে লন টেনিসের সাথে যুক্ত রাফায়েল নাদাল, ইনি স্পেন থেকে খেলেছিলেন, কিছুদিন আগে ইনি অবসর নিয়েছেন। তো স্পোর্টিং আইকন জেনারেলি যারা অবসরপ্রাপ্ত তাদের মধ্যে থেকে সবচেয়ে সম্মানজনক পুরস্কার তাদের জন্য স্পোর্টসের জগতে লরেন্স স্পোর্টস অ্যাওয়ার্ড, স্পোর্টসিং আইকন অ্যাওয়ার্ড, এটা পেয়েছে এই বছরে রাফায়েল নাদাল। এরপরে আলাদা করে স্পোর্টসের প্রশ্ন রেখেছি। প্রথম স্পোর্টসের প্রশ্ন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কে কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে? তো ভারত নিউজিল্যান্ডকে হারিয়েছিল। দুবাইতে 4 উইকেটে হারিয়েছিল। তো দেখো এইখানে এই ধরনের কমপ্লেক্স প্রশ্ন এবছর রেলে করছে, যেখানে ডাইরেক্ট আমরা জিজ্ঞাসা করতো যে ভারত জিতেছে বা কে জিতেছে, কাকে হারিয়ে জিতেছে। এখন কিন্তু কোথায় হয়েছে সেটাও জিজ্ঞাসা করছে, বা কত উইকেটে জিতেছে বা কত রানে জিতেছে সেই প্রশ্নগুলো খুঁটিনাটি জিজ্ঞাসা করছে। সেই জায়গাগুলো আমাকে একটু ডেপথে পড়াশোনা করতে হবে। আমি যেখান থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি না কেন, যে জীবনে যদি ডেপথটা না থাকে তাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে লাভ নেই। এর থেকে সবচেয়ে ভালো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোর্স তো আমি মনে করি সোর্স বলবো হচ্ছে পিআইবি কে। সেখান থেকে তুমি ডেইলি আপডেট করতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ তুমি জেনুইন অথেন্টিক কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। বাকি বড় বড় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য বিবিসি কে ফলো করো, এই ধরনের জেনুইন সোর্স গুলো ফলো করলে বেটার হয়। তো চলে আসি স্পোর্টসের পরবর্তী প্রশ্নে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে ফাইনালের প্রতিপক্ষ ছিল, আমরা একটু আগে এটা নিয়ে আলোচনা করলাম। তো এটার উত্তর হচ্ছে নিউজিল্যান্ড।
আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই আইসিসি সম্পর্কে। আইসিসির প্রতিষ্ঠা হয় হচ্ছে 1909 খ্রিস্টাব্দে। আর আইসিসির সদর দপ্তর জিজ্ঞাসা করে পরীক্ষায়, তো এটা হচ্ছে দুবাইতে। এটা হচ্ছে দুবাইতে। এই দুবাইতেই এবছর ফাইনাল খেলা হয়েছিল। দুবাইতেই এবছর ফাইনাল খেলা হয়, যেখানে ভারত নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়েছে। একটু আবার দেখো আগের বারের কোশ্চেনের এক্সটেনশন, যে ভেন্যু হিসেবে কোন স্টেডিয়ামটা সঠিক। তো আমরা একটু আগে আলোচনা করলাম দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এই ভেন্যুতে চ্যাম্পিয়ন্স ট্রফি এবছরের খেলা হয়েছে। তো এখান থেকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছে যে ভেন্যু ফাইনালের কোথায়। তো আমরা এটা একটু আগে আলোচনা করলাম যে এখানে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এবছর ফাইনালটা হয়েছিল। তো আমরা আবার নিউজিল্যান্ডকে হারিয়েছি রিসেন্টলি 2026 সালে, যেখানে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলাম। তোমাদের কাছে প্রশ্ন রাখছি, এটা কোন ভেন্যুতে হয়েছে এবং কত রানে বা কত উইকেটে এবার আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছি। আচ্ছা, নেক্সট আমাদের চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ নিয়ে প্রশ্ন। এখানে 4টে বিবৃতি দেওয়া আছে ফাইনাল সম্পর্কে। তো আমরা জানি যে চেস চ্যাম্পিয়নশিপ ভারত এখনো একবারও জেতেনি। 2 বছর ফাইনাল খেলেছে কিন্তু এখনো জেতেনি। তো লাস্ট বার আমরা জানি সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল খেলা হয়েছিল, যেখানে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়াকে লর্ডসে হারিয়ে শিরোপাটা জিতেছে। ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি বলে দিই, এই লর্ডসকে কিন্তু হোম অফ ক্রিকেটও বলা হয়, কারণ আমরা জানি যে ইংল্যান্ডে ক্রিকেটের শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, চেস চ্যাম্পিয়নশিপে প্লেয়ার অফ দ্য ম্যাচ, ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছিল? তো ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল অবশ্যই এইডেন ম্যাকরাম। এইডেন ম্যাকরাম প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল। নেক্সট প্রশ্ন আমাদের আইসিসি ওমেন্স আন্ডার 19 টি-20 ওয়ার্ল্ড কাপকে ঘিরে। তো ভারত আবার কিন্তু আমরা পরপর অনেকগুলো ট্রফি জিতি, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলাম, তারপরে ইন্ডিয়ান ওমেন্স আন্ডার 19 জিতলাম, তারপরে মেন্স আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতলাম, তারপরে আমাদের মহিলা দল ওয়ার্ল্ড কাপ জিতলো, তারপরে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলাম। তো আমাদের কিন্তু এখন ডমিনেন্স পুরোপুরি ভাবে রয়েছে। যে এককালে আমরা অজিজ দলকে, অস্ট্রেলিয়া দলকে এরকম বলতাম যে ক্রিকেট তারা ডমিনেট করছে, কিন্তু বর্তমানে আমরা ডমিনেট করছি পুরোপুরি ওয়ার্ল্ড ক্রিকেটে। তো তাকে নিয়ে সেই পরিপ্রেক্ষিতেই প্রশ্ন, ইন্ডিয়ার আইসিসি ওয়ার্ল্ড কাপ আন্ডার 19 টি-20 ওয়ার্ল্ড কাপে ফাইনালে ভারত কোন দলকে হারিয়ে শিরোপা জিতেছে? তো আবার আমরা সাউথ আফ্রিকাকে হারিয়েছি। আমরা হয় সাউথ আফ্রিকাকে হারাই, নয়তো আমরা নিউজিল্যান্ডকে হারাই। ফাইনালে কিন্তু আমাদের এই গল্প। তবে নিউজিল্যান্ডের কিছু আগে আমরা কিন্তু ফাইনালে একবার হেরেওছি। একটা আইসিসি ট্রফির ফাইনালে কিন্তু আমরা নিউজিল্যান্ডের কাছে হেরেছি। বলতো কোন কোন কাপের কথা বলছি এখানে আমি? আচ্ছা, এখানে আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই যে টুর্নামেন্টটা এটা কোথায় হয়েছে। তো আমি দেখো এখানে দেখতেই পাচ্ছ, এখানে মালয়েশিয়াতে হয়েছিল। মালয়েশিয়াতে এই টুর্নামেন্টটা হয়েছিল। তো এখান থেকে এই প্রশ্নটা আসতে পারে। নেক্সট, ভারতের টাইটেল নিয়ে এখানে জিজ্ঞাসা করেছে কোন আহ, তথ্যটা সঠিক। তো দেখো, যেমন ভাবে আমরা আমাদের মেন্স দল পরপর ব্যাক টু ব্যাক টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো, এটা কিন্তু আমাদের আন্ডার 19 ওমেন্সের টি-20 ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রেও সত্যি, যে ভারত কিন্তু ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছে। আগের বছরের ওয়ার্ল্ড কাপেও ভারত জিতেছিল আন্ডার 19 টি-20 ওয়ার্ল্ড কাপ মেয়েদের, এবছরে কিন্তু ভারত জিতেছে। ঠিক আছে। তো ব্যাক টু ব্যাক টাইটেল ভারত জিতেছে, এটাই হচ্ছে এখানে সত্যি। নেক্সট চলে আসছে আমরা লন টেনিসে জিজ্ঞাসা করেছে যে অস্ট্রেলিয়া ওপেনে জয়ী আর রানার্স আপের সঠিক জোড়া কোনটা। তো দেখো, এখানে সঠিক জোড়া হচ্ছে জ্যাক সিনার আর আলেকজান্ডার জেরেভ। আহ, জ্যাক সিনার দ্বিতীয়বার এবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলো। আহ, তো তাকে আলেকজান্ডার জেরেভকে হারিয়ে জিতেছে। তো অস্ট্রেলিয়া ওপেন মোটামুটি 1905 সালে 1905 সালে অস্ট্রেলিয়া ওপেন শুরু হয়েছিল। ঠিক আছে। আর এবছরের এটা খেলা হয় মোটামুটি এই খেলা হয়, এই অস্ট্রেলিয়া ওপেন খেলা হয় হচ্ছে মেলবোর্নে, মেলবোর্ন পার্কে খেলা হয়। আর আমাদের জানি আমাদের গ্র্যান্ড স্ল্যাম, লন টেনিসে গ্র্যান্ড স্ল্যাম 4টে গ্র্যান্ড স্ল্যাম আছে: অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন আর ইউএস ওপেন। জেনারেলি এখন যে কটা ওপেনই হচ্ছে অস্ট্রেলিয়া, যে কটা গ্র্যান্ড স্ল্যামই হচ্ছে, হয় জ্যাকসিনার নয় কার্লোস আলকারেজ, এরা দুজনই এখন টপ ফর্মে রয়েছে। এদের দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নেক্সট অস্ট্রেলিয়া ওপেনের প্রশ্ন হচ্ছে মহিলাদের মহিলাদের সিঙ্গেলসে ম্যাডিসন কেস জিতেছে। তিনি কাকে ফাইনালে হারিয়েছেন? তো তিনি ফাইনালে হারিয়েছেন হচ্ছে আরিয়া জাবালাঙ্কাকে ফাইনালে হারিয়ে মহিলাদের একক বিভাগে অস্ট্রেলিয়া ওপেন জিতেছেন ম্যাডিসন কেস।
নেক্সট প্রশ্ন হচ্ছে ম্যাডিসন কেস জয়ের এই প্রথম, মানে এই যে জয়টা হয়েছে এই জয়টার তাৎপর্যটা কি? আবার যেরকম ভাবে একটু আগে ছিল, যেগুলো যেমন ভাবে আমরা ওমেন্স এর বললাম যেটা ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছে, এইখানে মেডিসন কেজের তাৎপর্যটা এটাই যে এটা তার জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টাইটেল। প্রথম গ্র্যান্ড স্ল্যাম টাইটেল, একটু আগেই বললাম যে 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন আর উইম্বলডন। তো এদের মধ্যে ম্যাডিসন কিস প্রথমবার কিন্তু একটা কেরিয়ারের গ্র্যান্ড স্ল্যাম প্লে নেন। তো কেরিয়ারের গ্র্যান্ড স্ল্যাম ভীষণ ইম্পর্টেন্ট। আর কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম, এখানে একটা কথা দেখতে পাচ্ছ, কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম। কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে 4টেই যখন গ্র্যান্ড স্ল্যাম তুমি জিতে যাবে তাকে বলা হয় হচ্ছে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম। ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে একই ক্যালেন্ডার ইয়ারে তুমি যদি 4টে গ্র্যান্ড স্ল্যামই যেত তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম। নেক্সট হচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, ফিফার আমরা এমনি ওয়ার্ল্ড কাপ জানি যেটা আগের বার আর্জেন্টিনা জিতেছে ফ্রান্সকে হারিয়ে, কিন্তু এটা হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপ। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের 2025-এর সম্বন্ধে কোন জোড়াটা সঠিক, অর্থাৎ বেসিক্যালি এখানে জিজ্ঞাসা করছে যে ফাইনালে কারা কারা খেলেছে। তো ফাইনালে খেলেছে হচ্ছে প্যারিস সেন্ট জার্মান আর চেলসি। প্যারিস সেন্ট জার্মান আর চেলসি। তো চেলসি কিন্তু প্যারিস সেন্ট জার্মানকে পুরোপুরি ভাবে ধুয়ে দিয়েছে, যাকে বলে 3-0 তারা আলটিমেটলি জিতেছে। যেখানে প্যারিস সেন্ট জার্মান কিন্তু গতবারের ইউসিএল এর বিজেতা, আর সেখানে চেলসি কিন্তু গতবারের কনফারেন্স কাপ। যদি আমরা টায়ার লিস্ট দেখি, ইউসিএল সবার উপরে থাকে, তারপরে হচ্ছে ইউরোপা লিগ, আর সবার শেষে হচ্ছে ইউএফএ কনফারেন্স লিগ। তো সেইখানে দেখো ফার্স্ট টায়ারের যে উইনার সে কিন্তু থার্ড টায়ারের উইনারের কাছে 3-0 ব্যবধানে হেরেছে। তো সেই ম্যাচে কোল পামার, ইংল্যান্ডের কোল পামার খুব ভালো খেলেছিল। আর এখান থেকে ফিফার প্রশ্ন আসতে পারে, ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়? ফিফা প্রতিষ্ঠিত হয়েছে 1904 সালে। আর ফিফার সদর দপ্তরে জিজ্ঞাসা করতে পারে, ফিফার সদর দপ্তর হচ্ছে জুরিচে, জুরিচ সুইজারল্যান্ডে ফিফার সদর দপ্তর। তো এখান থেকে এই প্রশ্নগুলো একটু জেনে রেখো। চলে যাই পরবর্তী প্রশ্নে। ইওনেক্স অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, এখানে মেন সিঙ্গেলস আর ওমেন সিঙ্গেলস বিভাগে কারা কারা চ্যাম্পিয়ন হয়েছে? তো এইখানে চ্যাম্পিয়ন হচ্ছে সি ইউকি আর অ্যান সি ইয়ং, অর্থাৎ আমার অপশন ডি কারেক্ট, সি ইউকি এবং অ্যান সু ইয়ং। এই টুর্নামেন্টটা কোথায় হয়েছিল? এই টুর্নামেন্টটা হয়েছে হচ্ছে বার্মিংহামে। বার্মিংহামে এই টুর্নামেন্টটা হয়। আর এইখানে হচ্ছে আমার জানতে হবে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের কথা আমার জানতে হবে। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের কি বলে প্রতিষ্ঠা হচ্ছে 1934 সালে। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, বি এম, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হয় হচ্ছে 1934 সালে। আর এদের হেডকোয়ার্টার কোথায়? এদের হেডকোয়ার্টার মালয়েশিয়াতে কুয়ালালামপুরে। মালয়েশিয়াতে কুয়ালালামপুরে হচ্ছে এদের হেডকোয়ার্টার। এই ইওনেক্স কোম্পানির আমরা সবাই কক বা র্যাকেট কিনি, এবং এই টুর্নামেন্টটা কিন্তু ভীষণ একটা পুরনো টুর্নামেন্ট। এই যে পুরনো এই টুর্নামেন্টটা মোটামুটি 1899 সাল থেকে চলে আসছে, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন সংগঠন হওয়ার আগের থেকে কিন্তু এই টুর্নামেন্টটা চলে আসছে। তো এটা একটা বিরাট ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। এবারে আমাদের অ্যাপয়েন্টমেন্ট এবং পার্সনশিপ নিউজ নিয়ে প্রশ্ন, এরপরে 23 থেকে 30 অব্দি। তো চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন হচ্ছে ইলেকশন কমিশন, চিফ ইলেকশনার কমিশনার হিসেবে কে এবছর নিযুক্ত হলেন বা কে এবছর দায়িত্বে আছেন? তো এবছর হচ্ছে জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার এবছর চিফ ইলেকশনার কমিশনার হয়েছে। তো চিফ ইলেকশনের সাংবিধানিক চিফ ইলেকশন বা ইলেকশন কমিশন নিয়ে সংবিধানের কোন ধারায় বলা আছে? আমরা জানি 324 নম্বর ধারাতে, 324 নম্বর আর্টিকেলে চিফ ইলেকশন কমিশন নিয়ে বলা আছে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়? এটা প্রতিষ্ঠা হচ্ছে 25শে জানুয়ারি। এটা প্রতিষ্ঠা হচ্ছে 25শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে। আর এই জন্যই 25শে জানুয়ারি দিনটাকে বলা হয় হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে। এই ডেটাকে বলা হয় হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে। নেক্সট প্রশ্ন, ফেয়ারলেস ইসিআই এর ফেয়ারলেস পেট নোট অনুযায়ী রাজীব কুমার, যিনি এর আগে চিফ কমিশনার ছিলেন, তিনি কোন তারিখে অবসর নিয়েছেন? তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, 18ই ফেব্রুয়ারি 2025। 18ই ফেব্রুয়ারি 2025 সালে ইনি অবসর নেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই যে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সদর দপ্তর নিউ দিল্লিতে তো জানি, কিন্তু এই সদনটার নাম জিজ্ঞাসা করে। তো এই সদনটার নাম হচ্ছে নির্বাচন সদন। নির্বাচন সদন বাংলায় বললে, ইংরেজিতে এনআইআর ভিএ সিএইচএ, নির্বাচন সদন। ঠিক আছে, তো এটা জেনে রেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে তুহিন কান্ত পান্ডে কোন চেয়ারম্যানের
কোন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে 1 মার্চ 2025-এ দায়িত্ব গ্রহণ করলেন? তো তিনি দায়িত্ব গ্রহণ করলেন সেবির সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যারা স্টক মার্কেটের তদারকি করে। তাদের বলা হয় হচ্ছে ওয়াচডগ অফ ইন্ডিয়ান স্টক মার্কেট। আশা করি এটা জানো। তো সেবির সম্পর্কে যেটা বলার বিষয়, সেবি 1988 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু এটা অটোনমাস করা হয়, এটাকে স্ট্যাটুটরি করা হয় 1992 খ্রিস্টাব্দে। 1992 খ্রিস্টাব্দে। অবশ্যই যেহেতু ইকোনমি রিলেটেড, স্বাভাবিকভাবে এটা সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে। ঠিক আছে। আর যেটা বললাম খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, যে এটাকে বলা হয় হচ্ছে ওয়াচডগ অফ ইন্ডিয়ান স্টক মার্কেট, এটা মাথায় রেখো। নেক্সট প্রশ্ন, 30 ইয়ার্স অফ লঞ্চ অফ দ্য নিফটি 50 ইন্ডেক্স। তো ইন্ডেক্স, বিভিন্ন ইন্ডেক্সে আমাদের স্টক মার্কেট চলে, বিভিন্ন ইন্ডেক্সের পরিমাপ হয়। তো এই নিফটি 50 30 বছর উপলক্ষে কে বক্তৃতা দিয়েছেন? স্বাভাবিকভাবেই নতুন যিনি হলেন, আমি একটু আগে দেখলাম যে 1 মার্চ তিনি পদে আসীন হলেন, তুষার কান্ত পান্ডে, সরি তুহিন কান্ত পান্ডে। তো তিনি বক্তৃতাটা দিয়েছেন 9 তারিখে, 9 মার্চে। আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে নিফটি 50 কে বলা হয় হচ্ছে ফ্ল্যাগশিপ ইকুইডিটি ইন্ডেক্স। ফ্ল্যাগশিপ ইকুইডিটি ইন্ডেক্স, এনএসসির যে ফ্ল্যাগশিপ ইকুইডিটি ইন্ডেক্স, সেটাই হচ্ছে নিফটি। আর এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে তোমার 1992 সালে। এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1992 সালে। এটা সদর দপ্তর মুম্বাইতে, এনএসসি সদর দপ্তর হচ্ছে মুম্বাই। আর একটা হচ্ছে যে বিএসসি, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে বিএসসির যে ফ্ল্যাগশিপ লিকুইডিটি ইন্ডেক্স, তার নামটা কি, আর সেটার সদর দপ্তর কোথায়? নামটা শুনে তুমি বুঝতে পারবে। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। এরপরে আছে এসিনেট। এসিনেট যে প্ল্যাটফর্মটা মার্চের 2025-এ সিইওদের কনফারেন্সে যার ভাবনা এসেছিল, অর্থাৎ যিনি চালু করেছিলেন, তিনি কে? তিনি চালু করেছিলেন, সেটা হচ্ছে চিফ ইলেকশনাল কমিশনার জ্ঞানেশ কুমার। একটু আগে আমরা বললাম যে জ্ঞানেশ কুমারের কথা। তো ইসিনেট এটা প্রথম চালু করেছে। ঠিক আছে। তো এখানেই তুমি দেখতে পাচ্ছ যে সিঙ্গেল পোর্টাল ফর 40+ ওয়েবসাইট ফর দ্য ইলেকশন আর স্টেক হোল্ডার। যতগুলো পোর্টাল ছিল সবগুলোকে একসাথে করে একটাই ডিজিটাল প্ল্যাটফর্ম, ওয়ান স্টপ সলিউশন বানানো হয়েছে এসিনেট বলে। তো সেটার যার ভাবনাতে এসে, সেটা হচ্ছে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। আচ্ছা, ইসিএট প্ল্যাটফর্মে সংক্রান্ত সরকারি নথি অনুযায়ী এই যে কোন দুই ইলেকশনের উপস্থিত ছিলেন যার সাথে জ্ঞানেশ কুমার এই পোর্টালটা চালু করেছিলেন? তো তাদের সাথে উপস্থিত ছিলেন হচ্ছে ডক্টর সুখবীর সিংহা সাধু আর ডক্টর বিবেক যোশী। ডক্টর সুখবীর সিং সাধু এবং ডক্টর বিবেক যোশী, এটা হচ্ছে অপশন এ কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় অফিসার ডাইরেক্টরিতে ইলেকশন কমিশনের পদবীর সঙ্গে কোন নামটা যুক্ত? তো স্বাভাবিকভাবে একটু আগে আমরা এই প্রশ্নটা করলাম। প্রশ্নটা আমি এই জন্যই দিচ্ছি যে দেখো, সবসময় কিন্তু সঠিকভাবে প্রশ্নটা দেয় না, মানে সঠিকভাবে বলতে তোমরা যে পড়ে এসছো সে প্রশ্নটা দেয় না, প্রশ্নটা অনেক সময় কিন্তু এরকম ভাবে ঘুরিয়েও দিতে পারে। তো কোনো সময় ঘাবড়াবে না, উত্তর করতে গিয়ে ঘাবড়াবে না। প্রশ্নটা যখন পড়ছো ভালো করে পড়ে নাও। অফিসার ডাইরেক্টরের ভিত্তিতে চিফ ইলেকশনাল কমিশনার পদবীর সঙ্গে, বা এটাকে উপাধিও বলতে পারো, কার নাম যুক্ত, স্বাভাবিকভাবে এখানে ইলেকশন কমিশনার নামই চাইছে। তো এখানে জ্ঞানেশ কুমারই উত্তর হবে। কনফিউজ হয়ে গিয়ে ভুল উত্তর দাগিয়ে এসো না, অথবা ছেড়েও এসো না। তোমার পড়া জিনিস তুমি ছেড়ে আসছো জিকের ক্ষেত্রে, তুমি বুঝতেই পারছো, সেক্ষেত্রে কিন্তু তোমারই লস। এখানে বলছে নিচের কোন জোড়াটা সঠিক। আবার কোশ্চেন কিন্তু এভাবে ঘুরিয়ে আসছে, যেখানে ডাইরেক্ট জিজ্ঞাসা না করে চারটে নাম দিয়ে দিচ্ছে, এবং সেখানে জিজ্ঞাসা করছে কোনটা সঠিক। তো এখানে আমরা একটু আগেই পড়লাম যে সেবির তোমার তুহিনকান্ত পান্ডে, এখানে তুহিনকান্ত পান্ডেরই ছবি দেওয়া আছে। সেবির কথাই জানলাম যে সেবির যে তোমার এখন মুখ্য আধিকারিক ভূমিকায় কে রয়েছে, তো তুহিনকান্ত পান্ডে রয়েছে। তো তার ছবি এখানে রয়েছে, এবং এটা এখানে বাকিগুলো একটাও ঠিক নেই। তোমরা বলো যে এখানে ইলেকশন কমিশন তো পড়লে, এই বাকি দুটো তোমরা বলো যে এখানে কি হবে, চিফ ইলেকশন কমিশনের কি হবে? একটু আগেই তো পড়লাম, তো সেটা তোমাদের কাছে উত্তর খুঁজছি। কমেন্ট সেকশনে সব উত্তরগুলো লিখে জানাও, তাহলে বুঝতে পারবো যে আমাদের ভিডিওটা দেখছো। এরপরে রিপোর্ট ইন্ডেক্সের প্রশ্ন, রিপোর্ট ইন্ডেক্স আর সার্ভে থেকে আমরা প্রশ্ন লিখেছি। নেক্সট প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ভারতের র্যাঙ্ক কত? ঠিক আছে। আর এইচডিআই ভ্যালু কত? তো এইচডিআই ভ্যালু পরিমাপ করা হয় অনেকগুলো বেসিস রয়েছে। ঠিক আছে। তো যেমন হচ্ছে ধরো হেলথের বেসিস রয়েছে, সেখানে এডুকেশনাল বেসিস রয়েছে, ইনকামের বেসিস রয়েছে, এরকম অনেকগুলো ডাইমেনশন দেখে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট তৈরি করা হয়। সেইটাতে ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক এখন বর্তমানে হচ্ছে 130, এবং ভারতের স্কোর কত? ভারতের স্কোর হচ্ছে 0.685। ভারতের র্যাঙ্ক হচ্ছে 0.685।
এখান থেকে প্রশ্ন আসতে পারে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কারা প্রকাশ করে, সেটা হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি তোমার পাবলিশ করে। আর এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে তোমার ভারত কোন ক্যাটাগরিতে আছে। তো এখন ভারত মিডিয়াম হিউম্যান ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে আছে। ভারত এখন মিডিয়াম হিউম্যান ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে আছে। ইউএনডিপির কথা যদি বলো, ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই ইউএনডিপির প্রতিষ্ঠা কত সালে হয়? ইউএনডিপির প্রতিষ্ঠা 1965 খ্রিস্টাব্দে। ইউএনডিপির প্রতিষ্ঠা হয় 1965 খ্রিস্টাব্দে। এটা সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, ইউএসএ তে এটা হচ্ছে সদর দপ্তর। আর যেটা বললাম, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, ডাইমেনশন গুলো মূলত তিনটে ডাইমেনশন এখানে মাথায় রাখবে পরীক্ষায়, এই তিনটে থেকেই প্রশ্ন আসে। হেলথ, যেখানে লাইফ এক্সপেক্টেন্সি দেখা হয়, এডুকেশন এবং ইনকাম। নেক্সট প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্টে ভারত কোন ক্যাটাগরিতে অবস্থান করছে? আমি একটু আগেই বলে দিলাম মিডিয়াম হিউম্যান ডেভেলপমেন্ট। মিডিয়াম হিউম্যান ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে ভারত অংশগ্রহণ করছে। এরপরে চলে আসছে, সরি অংশগ্রহণ করছে বলছি, অবস্থান করছে। এরপরে চলে আসছে জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত আর ওভারঅল প্যারিটি স্কোর কত? তো দেখো, ভারতের র্যাঙ্ক বর্তমানে হচ্ছে 131 এবং ভারতের প্যারিটি স্কোর, প্যারিটি মানে হচ্ছে সাদৃশ্য, তো ভারতের প্যারিটি স্কোর হচ্ছে 64.4, 64.4%। আচ্ছা, এইখানে বলে রাখি, এই যে রিপোর্টটা গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, এটা পাবলিশ করে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ডাব্লিউইএফ। ডাব্লিউইএফ এবারের এই গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে 1 নম্বরে রয়েছে আইসল্যান্ড। 1 নম্বরে রয়েছে আইসল্যান্ড। এরকম ফেসবুকে অনেক মিমও ঘোরাঘুরি করে, তোমরা দেখে থাকবে, যে ওখানে গিয়ে যদি তোমরা ছেলে মেয়ে, ওখানে কোনো মেয়েকে বিয়ে করো, ওখানে মেয়ের সংখ্যা ছেলের সংখ্যা থেকে এতটাই বেশি যে ওখানে গেলে তুমি যদি এক মেয়েকে বিয়ে করো তুমি বড় লোক হয়ে যাবে। এই স্কিমটা কিছুদিন চলেছিল, এখন সেগুলো ফেক। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলার দরকার, ডাব্লিউইএফ, ডাব্লিউইএফ এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে এদের সদর দপ্তর অবস্থিত। আর এই 4টে ডাইমেনশনের উপর বেঞ্চমার্ক করে জেন্ডার প্যারিটি গ্যাপ ইন্ডেক্স তৈরি করা হয়। সেটা হচ্ছে ইকোনমিক, পার্টিসিপেশন আর অপরচুনিটি, ইকোনমিকের কথা বলছে, এডুকেশনের কথা বলছে, হেলথের কথা বলছে, হেলথ আর সার্ভাইভাল একটা কনসেপ্ট, আর একটা হচ্ছে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট। তাহলে আমরা কি কি বলছি? এডুকেশনের কথা বলছি, ইকোনমিক, ইকোনমির কথা বলছি, যে কতটা ডিসপ্যারিটি রয়েছে ছেলেদের আর মেয়েদের মধ্যে, হেলথের আর সার্ভাইভালের কথা বলছি, আর একটা হচ্ছে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, যে মহিলারা কতটা পলিটিক্সের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, গ্লোবাল জেন্ডার গ্যাপ অনুযায়ী ভারতের র্যাঙ্কের পরিবর্তন কি? এই ধরনের প্রশ্ন কিন্তু ভীষণ আসছে, যেখানে তোমাকে আগের বছরের র্যাঙ্কও জানতে হবে, এবছরের র্যাঙ্কও জানতে হবে। তো গত বছর ভারত আরো আগে ছিল। গত বছর ভারত, গত বছর, এবছরের ভারতের র্যাঙ্ক হচ্ছে 131, গত বছর 128 ছিল, অর্থাৎ ভারত তিন ধাপ নিচে নেমে গেছে, অর্থাৎ অ্যান্সার হবে অপশন বি। 3 ধাপ অপনমন হয়েছে ভারতের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, ভারতের কিন্তু অ্যাবসলিউট যে স্কোর সেটা কিন্তু বেড়েছে। আগে 60 সামথিং ছিল, আমার এক্সাক্ট মনে পড়ছে না, এখন 64.4 হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বাকি দেশরা আরো বেশি ইমপ্রুভ করেছে এবং সেই কারণে ভারতের র্যাঙ্ক 3 ধাপ কমে গেছে। আর ডাব্লিউইএফ, আমি একটু আগেই বললাম যে ডাব্লিউইএফ গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স পাবলিশ করে। আর এদের প্রতিষ্ঠা হয়েছে হচ্ছে এটা 1971 সালে। 1971 সালে এটা প্রতিষ্ঠা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট, ভারতের র্যাঙ্ক এবং স্কোরের সঠিক জোড়াটা কোনটা? ভারতের র্যাঙ্ক হচ্ছে 99 এবং ভারতের স্কোর হচ্ছে 66.95। ভারতের 66.95, এইটা হচ্ছে ইউএন এর, কারা পাবলিশ করে? যদি প্রশ্ন আছে সেটা হচ্ছে পাবলিশ করেছে ইউএন এর সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, এসডিএসএন, এটা পাবলিশ করে। এদেরও সেই স্বাভাবিকভাবে এদের হচ্ছে নিউ ইয়র্কেই তোমার HQ বা হেডকোয়ার্টার, ঠিক আছে। এই যে তোমার এসডিএসএন, ইউনাইটেড নেশন লঞ্চ করেছে 2012 সালে। 2012 সালে এটা লঞ্চ হয়েছে, ঠিক আছে। আর এই বছর সাস্টেনেবল ডেভেলপমেন্টের র্যাঙ্ক 1-এ রয়েছে হচ্ছে ফিনল্যান্ড। র্যাঙ্ক 1-এ রয়েছে হচ্ছে ফিনল্যান্ড, ঠিক আছে। ইন্ডিয়া স্কোর তো বললাম 99। নেক্সট, 193টা ইউএন মেম্বারের মধ্যে 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ভিত্তিতে কে ট্র্যাক করে? স্বাভাবিকভাবেই আমি একটু আগেই কথা বললাম এদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্টের কথা। তো যেখানে দেখতে পাচ্ছ 193টা দেশের মধ্যে এরা কিন্তু 17টা ডেভেলপমেন্ট গোলের ভিত্তিতে এই রিপোর্টটা পাবলিশ করে। তো যেখানে আমাদের অবস্থা খুব একটা ভালো পজিশনে আমরা নেই, কোনো ইন্ডেক্সে আমরা ভালো পজিশনে থাকি না। এটার কারণ তোমরা জানো, আমরাও জানি।
নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন রিপোর্টে জেন্ডার গ্যাপ 148টি ইকোনমি। দেখো আমি কিন্তু বারবার করে, তুমি কিন্তু উত্তরটার দিকে ফোকাস করো না, কারণ এখানে তুমি জেন্ডার প্যারিটি দেখেই বুঝতে পারছো যে এখানে উত্তর হবে জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় অন্য একটা কোশ্চেন লুকিয়ে রাখছি, যেটা তোমার কোশ্চেনের উত্তর হিসেবে না থাকলেও কোশ্চেনের মধ্যেই আছে। যেমন জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে কটা দেশ অংশগ্রহণ করেছে, তো এখানে দেখো 148টা দেশের ওপর এই পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এই রিপোর্টটা পাবলিশ করা হয়েছে, যেখানে ইউএন কিন্তু 193টা দেশের উপর করেছে। নেক্সট, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স বিষয়ে জিজ্ঞাসা করেছে যে নিচের কোনটা সঠিক। তো দেখো এটা হচ্ছে প্রথম অপশন এ সঠিক। এটা ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের ওয়েল বিইং রিসার্চ সেন্টার, গ্যালুপ এবং ইউএন এর এসডিএসএন দুজন মিলে এই রিপোর্টটা পাবলিশ করে, ঠিক আছে। বর্তমানে যদি ইন্ডিয়ার র্যাঙ্ক জিজ্ঞাসা করো, বর্তমানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 118। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সেও কিন্তু সবার আগে ফিনল্যান্ডে আছে, 2 নম্বরে ডেনমার্ক আছে, 3 নম্বরে আছে আইসল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই যে গ্যালুপের কথা বললাম, গ্যালুপের সদর দপ্তর কোথায়, এটাও প্রশ্ন আসতে পারে। এদের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে এদের সদর দপ্তর। তো 2025-এ কোন বিবৃতিটা সঠিক, আমি একটু আগেই বললাম টপে কে আছে, ফিনল্যান্ড। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় 2018 সাল থেকে কিন্তু এটা টপেই রয়েছে, অর্থাৎ ফিনল্যান্ডের মানুষ সবচেয়ে সুখী বা সবচেয়ে খুশি বলতে পারো। এটা একটা বিশাল ঈর্ষার বিষয়। তো দেশটা সুন্দর, যেহেতু ছোট তাই পলিটিক্যালি মেনটেন করাও খুব সোজা। তো এই সমস্ত কারণে হোক এবং বিভিন্ন পলিটিক্যাল কারণেও হোক, তো এই দেশটা কিন্তু 2018 সাল থেকে হ্যাপিনেস রিপোর্টের সবচেয়ে উপরে থেকে আসছে। নেক্সট প্রশ্ন হচ্ছে এই বছরে 2025-এ হ্যাপিনেস রিপোর্ট যে বেরিয়েছে, সেই বছরের থিম কোনটা। এই বছরের থিম হচ্ছে কেয়ারিং অ্যান্ড শেয়ারিং। এটা মাথায় রেখো। নেক্সট হচ্ছে হুয়ের গ্লোবাল টিউবারকিউলোসিস রিপোর্ট। হুয়ের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গ্লোবাল টিউবারকিউলোসিস রিপোর্টে মূলত কোন রোগের গ্লোবাল বার্ডেন ও প্রোগ্রেস নিয়ে প্রতিষ্ঠিত। স্বাভাবিকভাবে দেখেই বুঝতে পারছো টিউবারকিউলোসিসের কথা বলছি। এখানে WHO বা হুয়ের কথা যদি বলি, হু প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালের 7ই এপ্রিল। 7ই এপ্রিলটাকে কি ডে বলা হয় তোমরা নিজেরা বলো, কানেক্টেড এর সাথেই, আশা করি পারবে। আর এর সদর দপ্তর কোথায়, এর সদর দপ্তর আবার জেনেভা সুইজারল্যান্ডের সদর দপ্তর। আর এখানে টিবি ডে, টিউবারকিউলোসিস রিপোর্ট, ওয়ার্ল্ডের টিবি ডে এটা পাবলিশ করা হয়, বা ডেটটা কবে সেটা হচ্ছে 24শে মার্চ, ঠিক আছে। আর এটা কি জন্য আহ, তোমার পালিত হয়, কারণ এই দিন রবার্ট কচ রবার্ট কচ 1882 সালে, ঠিক আছে, 1882 সালে টিভির যে আমাদের প্রতিকার ব্যাসিলাস আবিষ্কার করেছিলেন, সেই জন্য আমরা 24শে মার্চকে ওয়ার্ল্ড টিভি ডে হিসেবে পালন করি। ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস রিপোর্টের যে অনুবাদ, যে রিপোর্ট অনুযায়ী, ফ্যাক্টশিট অনুযায়ী 2024 সালে আনুমানিক কত মানুষ টিভিতে আক্রান্ত হয়েছে। তো দেখো সংখ্যাটা খুবই ভয়ানক। এখনো বর্তমান দিনে এত ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাওয়ার পরেও 10.7 মিলিয়ন মানুষ কিন্তু আমাদের সারা বিশ্বে টিভির মাধ্যমে তোমার আক্রান্ত হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু ফ্র্যাকশনালও আসতে পারে পরীক্ষায়, যদি দেখো বাই চান্স 10-5 বা 10.8, আশা করি খুব ঘন ঘন বা খুব কাছাকাছি অপশন বারবার দেবে না। তো এইগুলো কিন্তু দেখে নিও, মোটামুটি 10.6, 10.8 এইগুলো যদি অপশনে দেয় তো সেটাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, 2015 থেকে 2024-এর টিভি ইনসিডেন্ট রেটের নেট রিডাকশন কত, আমরা কত পার্সেন্ট টিভি কমাতে পেরেছি। তো আমরা মাত্র 12% কমিয়েছি, মাত্র 12% টিভি কমেছে, ঠিক আছে। তাছাড়া কিন্তু খুব একটা কমেনি, তো অবস্থা খুব একটা ভালো নয়। নেক্সট যে প্রশ্নটা, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী 2025-এর অক্টোবরে প্রতিষ্ঠিত হয়েছে গ্লোবাল গ্রোথ প্রজেক্ট 2025 এবং গ্লোবাল গ্রোথ প্রজেক্ট 2026 কত, কত গ্রোথ হবে গ্লোবালি, সেইটা কত। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3.2 আর 3.1, ঠিক আছে। এই যে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের কথা আছে, এটা কারা পাবলিশ করে, পরীক্ষায় আসতে পারে। এটা পাবলিশ করা হচ্ছে আইএমএফ। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, 1944 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 1944 সালের এ প্রতিষ্ঠা হয়, কিন্তু 1945 সাল থেকে এরা অপারেশন শুরু করে। এদের সদর দপ্তর কোথায়, ইউএসএ তে ওয়াশিংটন ডিসিতে এদের সদর দপ্তর, ঠিক আছে।
আর কিন্তু ডাব্লিউইও ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক কিন্তু এখানে পরীক্ষায় কনফিউজ হতে পারে। পরীক্ষায় ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ দুটো অপশন দিতে পারে, অবশ্যই মাথায় রাখো আইএমএফ কিন্তু এটা পাবলিশ করে। নেক্সট এখানে কতগুলো অপশন দেওয়া আছে, এখানে জিজ্ঞাসা করেছে কোনটা ভুল। তো ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স আমরা একটু আগেই পড়লাম। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স কারা পাবলিশ করে একটু আগেই দেখলাম, যে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ওয়েলবিং রিসার্চ আর ইউএস এর এসডিএস এর মিলে পাবলিশ করে। এটা কিন্তু আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক পাবলিশ করে না। বাকি ইন্ডিয়ার র্যাঙ্ক বাকি যেগুলোতে দেওয়া আছে ইন্ডেক্স, সেগুলো ঠিকই দেওয়া আছে, সেগুলো নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। ভারতের র্যাঙ্ক অনুযায়ী হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, জেন্ডার গ্যাপ ইন্ডেক্স এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাসেন্ডিং অর্ডার। তো দেখো এই ধরনের প্রশ্ন আবার রেলের গ্রুপ ডিতেও এসছে, এখানেও আসতে বাধ্য, কারণ আমাদের এখন চাইছে সবাই, বা সরকার চাইছে আমরা একটু খুঁটিয়ে পড়াশোনা করি, আমরা একটু মনোযোগ সহকারে পড়াশোনা করি, আশেপাশের জিনিস নিয়ে একটু খোঁজ খবর রাখি। তো আমরা আমাদের চ্যানেলেও কিন্তু বিভিন্ন রকম ভিডিও আনতে চলেছি, জিও পলিটিক্যাল ভিডিও এরপর আসবে, এক্সামের সব আপডেট আসবে, আমরা আরো অ্যাক্টিভ হবো। তোমার থেকে আরো আশা করছি তোমরা আরো অ্যাক্টিভ হবে। চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই লাইক করো ভিডিওটাকে, আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো আবার বিষয় ফিরে আসি। এখানে দেখতে হবে যে অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ তোমাকে ছোট থেকে বড়তে সাজাতে হবে। তো অপশন সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট আর জেন্ডার গ্যাপ রিপোর্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্টে আমাদের র্যাঙ্ক ছিল 99, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে আমাদের র্যাঙ্ক ছিল হচ্ছে 130, আর জেন্ডার গ্যাপে ছিল 131। তো আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট প্রশ্ন, আমাদের নেক্সট সেগমেন্ট হচ্ছে আমাদের ইকোনমিক্স, স্কিমস আর ন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে। তো আমাদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে পিএম সূর্য ঘর মুফতি বিজলি যোজনা। পিএম সূর্য ঘরের আন্ডারে মুফতি বিজলি যোজনা, এটা আনুষ্ঠানিকভাবে কবে শুরু করা হয়েছে? এটা হচ্ছে 13ই ফেব্রুয়ারি 2024 সালে স্থাপিত হয়েছে। 13ই ফেব্রুয়ারি 2024 সালে স্থাপিত হয়েছে মুফতি বিজলি যোজনা। ঠিক আছে, তো এটা হচ্ছে মিনিস্ট্রি অফ তোমার নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির আন্ডারে পড়ে। এমএনআরই, এমএনআরই আন্ডারে পড়ে, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির আন্ডারে পড়ে। ঠিক আছে, এমএনআরই, এই যে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1992 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর কোথায়? অবশ্যই নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে হচ্ছে সদর দপ্তর। ঠিক আছে, এই স্কিমের লক্ষ্য কি? এই স্কিমের লক্ষ্য হচ্ছে সোলার রুফ অ্যাডপশনটাকে বাড়ানো, হাউস হোল্ড ইলেকট্রিসিটি বিল কমানো, আর ক্লিন এনার্জি ট্রানজিশন। আমরা যে তোমার তোমার এই যে চিরাচরিত এনার্জি থেকে আমরা আস্তে আস্তে সবুজ বা এভারগ্রিন এনার্জির দিকে যাচ্ছি, সেই দিকে আমাদের লক্ষ্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে 10 মার্চ 2025 অব্দি কতগুলি সোলার হোম পাওয়ার মাইলস্টোন, হোম পাওয়ার হোম সোলার পাওয়ার হোম করার মাইলস্টোন অর্জিত হয়েছে? তো অর্জিত হয়েছে 10 লাখ। এখনো অব্দি 10 লাখ হোম ইনস্টলেশন হয়েছে, রুফটপ সোলার বানাচ্ছে। এটাকে আরো বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে ভবিষ্যতে। ঠিক আছে, এখানে কিন্তু গভর্নমেন্ট সাবসিডিও দেয়, মোটামুটি 78,000 অব্দি সাবসিডি দেয় গভর্নমেন্ট। ঠিক আছে, কোলেটারাল ফ্রি লোন দেওয়া হয় এটে 6.75%, ভ্যারি করে কোনো কোনো জায়গায়। এটা খুব তাড়াতাড়ি প্রসেসিং হয়ে যায় লোন। তোমার বাড়িতে যদি তুমি লাগাও, মোটামুটি 1-1.5 বছরের মধ্যে তোমার ইউজেজ অনুযায়ী তোমার যে কস্টিং, তোমার যে টাকা লেগেছে এটা লাগাতে, সেটা উঠে যাবে। এবং তারপরে কিন্তু তোমাকে আর ইলেকট্রিসিটি বিল সরকারের উপর ডিপেন্ড করতে হবে না। তুমি তোমার নিজের বাড়ির ইলেকট্রিসিটি নিজেই জেনারেট করতে পারবে। নেক্সট প্রশ্ন হচ্ছে পিএম সূর্যঘর স্কিম অনুযায়ী সাবসিডি ডিসবার্সমেন্ট এবং বেনিফিশিয়ারি মেম্বারের সঠিক সংখ্যা জোড়া কোনটা? তো এটা হচ্ছে অপশন সি। প্রায় 4,770 কোটি টাকা সাবসিডি ডিসবার্স করা হচ্ছে, এবং তার বেনিফিশিয়ারি কত লোক? প্রায় 6.13 লাখ এর লোক। ঠিক আছে, এরপর হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট সম্বন্ধে কোনটা সঠিক? তো 2 লাখ পর্যন্ত কোলাটেরাল ফ্রি লোন দেওয়া হবে। একটু আগে আমি এখানে লিখেছিলাম দেখো 6.75, 2 লাখ পর্যন্ত লোন দেওয়া হবে। তো অপশন সি হচ্ছে কারেক্ট। 6.75 সাবসিডাইজ ইন্টারেস্ট রেটে তুমি কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট পেয়ে যাবে, অর্থাৎ লোন পেয়ে যাবে। এই স্কিমের আন্ডারে কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে? তো অ্যাপ্লিকেশন জমা পড়েছিল প্রায় 47.3 লাখ। 47.3 লাখ প্রায় অ্যাপ্লিকেশন এই স্কিমের আন্ডারে জমা পড়েছিল। ডিসেম্বর 2025 পর্যন্ত কত তোমার হাউস হোল্ড এই স্কিমের আন্ডারে লাভবান হয়েছে? তো মোটামুটি 26 লাখের বেশি লোক লাভবান হয়েছে। ঠিক আছে, আর একটু আগে আমি বললাম যে কতটা ফিনান্সিয়াল অ্যাসিস্টমেন্ট দেওয়া হয়েছে। তো প্রায়
14,771 কোটি টাকা, 14,771 কোটি টাকা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়েছে 3 ফেব্রুয়ারি 2026-এ। ঠিক আছে, দেখো একটু আগে আমরা যখন পড়লাম তোমার মার্চ, দেখো 10ই মার্চ 2025 অব্দি আমরা কিন্তু দিয়েছিলাম 4,770 কোটি টাকা, কিন্তু দেখো এক বছরের মধ্যে প্রায় 3 গুণ টাকা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রায় 3 গুণ টাকা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং দেখো লক্ষ্য করে দেখো মার্চ অব্দি আমরা প্রায় তোমার 10 লাখ মতো তোমার আমাদের কাছে ইয়ে ছিল, মার্চ 2025 অব্দি আমার কাছে 10 লাখ অ্যাপ্লিকেশন, 10 লাখ মাইলস্টোন আমরা অর্জন করতে পেরেছিলাম। তো 2026-এ কিন্তু প্রায় আমরা 26 লাখের বেশি অর্জন করে ফেলেছি, এবং যেখানে 4,770 কোটি টাকা ডিসবার্স হয়েছিল সাবসিডি হিসেবে, সেখানে কিন্তু 14,771 কোটি টাকা এখন কিন্তু ডিসবার্স হয়ে গেছে 2026-এ দাঁড়িয়ে। এরপরে প্রাইম মিনিস্টার ধনধান্য কৃষি যোজনা সম্পর্কে কোন তথ্যটা সঠিক? তো এটা হচ্ছে 2025 থেকে 26-এ 100টা জেলায় চালু হওয়া কৃষি এবং অ্যালাইড সোর্সের প্রথম ডেডিকেটেড স্কিম। 100টা জেলায় এটা চালু হয়েছে 2025 থেকে 26-এর মধ্যে। এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে কত গুলো ফার্মার এখান থেকে উপকার, কতজন ফার্মার উপকার পেয়েছে? প্রায় 1.7 কারোর, প্রায় 1.7 কারোর ফার্মার কিন্তু এই যোজনা থেকে উপকার পেয়েছে। অ্যানুয়ালি মোটামুটি 24,000 কোটি টাকা, 24,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে, আর ইমপ্লিমেন্টেশনের পিরিয়ড দেওয়া হয়েছে 6 বছরের জন্য। 6 বছরের মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করা হবে পুরোপুরি। আর এটার মিনিস্ট্রি যদি বলো, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, যেটা হেডকোয়ার্টারে কিন্তু অবশ্যই নিউ দিল্লিতে অবস্থিত। ইমপ্লিমেন্টের বছর কত, এটা আমি একটু আগেই বললাম যে 6 বছরের জন্য ইমপ্লিমেন্ট করা হয়েছে, তো এটা আমি একটু আগেই বললাম। নেক্সট প্রশ্ন, কতগুলো জেলার কত কোটি শিক্ষক? এটাও আমি আগেই বলে দিয়েছি, 100টা জেলা এবং 1.7 কারোর বা 1.7 কোটি কৃষকদের কিন্তু লাভবান করা হবে এই স্কিমের মাধ্যমে। তো বেশি নেক্সট, এগ্রিকালচার প্রোডাক্টিভিটি বাড়ানোই এই স্কিমের লক্ষ্য। স্কিমের যেগুলো তুমি এখান থেকে, স্কিমের অবজেক্টিভ গুলো তুমি এখানে পেয়ে যাবে। তো স্টোরেজ বাড়ানোর জন্য বলা হচ্ছে তাদেরকে, যাতে চারাগুলো স্টোর করতে পারে নিজেরা। ঠিক আছে, তাদের বিভিন্ন ফেসিলিটি, ইরিগেশনের যে জলসেচ ব্যবস্থার জন্য যে ফেসিলিটি, সেগুলো ইমপ্রুভ করার কথা, হেল্প করা হবে, সেগুলো হেল্প করার ব্যবহার করা হবে। শর্ট টার্ম আর লং টার্ম ক্রেডিট যে লোন দেওয়া, সেইখানে এদেরকে বিভিন্নভাবে হেল্প করা হবে। ধনধান্য কৃষি যোজনার আন্ডারে কোনটা নেই? ধনধান্য কৃষি যোজনার আন্ডারে মেট্রোপলিটন মেট্রো এক্সপেনশন নেই, স্বাভাবিকভাবে এটা কৃষির জন্য। তো রুরাল এরিয়াতে এটার অ্যাপ্লিকেশন রয়েছে, মেট্রোপলিটন মেট্রো এক্সপেনশনে কিন্তু এটার অ্যাপ্লিকেশন নেই। মূলত কোন 3টি ইন্ডিকেটরের ভিত্তিতে চিহ্নিত করা হবে জেলাগুলোকে, সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তো কম প্রোডাক্টিভিটি, কম ক্রপ ইন্টেন্সিটি এবং কম ক্রেডিট ডিসবার্সমেন্ট, এই 3টে ইন্ডিকেটরের ভিত্তিতে 100টা জেলা চিহ্নিত করা হবে, এবং সেখানে আমাদের 6 বছরের জন্য টাকাটা ইনভেস্ট করা হবে বিভিন্ন কৃষকদের লোন বা ফেসিলিটি দেওয়ার জন্য। প্রায় 1.7 কোটি কৃষক এখান থেকে উপকৃত হবে। আচ্ছা, এবারে জিজ্ঞাসা করছে যে ধনধান্য স্কিমের বাস্তবায়নে বিদ্যমান কতগুলো ডিপার্টমেন্টের কতগুলো স্কিমের কনভার্জেন্সের কথা বলেছে, অর্থাৎ ছোট ছোট অনেক স্কিম আছে যেগুলো কৃষকদের উপকার করার জন্য তোমার চালু করা হয়েছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে বিভিন্ন রকম স্কিম আছে, সেগুলোকে সব কনভার্ট করে ধনধান্য কৃষি যোজনার আন্ডারে আনার কথা বলা হচ্ছে। এবং টোটাল 11টা ডিপার্টমেন্টের 36টা স্কিম কে একত্র করে কনভার্ট করে এই স্কিমের আওতায় আনা হবে বলে দাবি করা হয়েছে। এবং এটার ইমপ্লিমেন্টেশন কিভাবে হয় আমরা আগামী বছরগুলোতে জানতে পারবো। নেক্সট জিজ্ঞাসা করা হয়েছে প্রাইম মিনিস্টার ধনধান্য কৃষি যোজনায় অ্যানুয়াল আউটলে কত? অ্যানুয়াল আউটলে একটু আগে আমরা দেখলাম 24,000 কোটি, 24,000 কোটি অ্যানুয়াল আউটলে। আচ্ছা, 61 নম্বর প্রশ্নটা আগে চলে গেছে, 60 নম্বরটা তোমার পরে এসছে। যাই হোক, প্রত্যেকটা স্টেট এবং ইউটি, স্টেট এবং ইউটি থেকে কতগুলো জেলা নির্বাচন করার কথা বলা হয়েছে? অন্তত একটা করে জেলা প্রত্যেকটা স্টেট বা ইউটি থেকে নির্বাচন করা হবে, আলটিমেটলি 100টা। তো এটা একটু মাথায় রাখো, অনেক সময় কোনো মিনিমাম গ্যারান্টি নেই, এগুলো দেখে অপশন মনে হতে পারে, কিন্তু একটা করে নেওয়া হবে বলা হয়েছে। পরের প্রশ্ন, ফিনান্সিয়াল 2025-26-এ মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসে রেকর্ড অ্যালোকেশন কত? রেকর্ড অ্যালোকেশন কত? 3,794 কোটি টাকা। 3,794 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে বিকশিত ভারত 2047
বিকশিত ভারত 2047 ন্যারেটিভের জন্য এটা কিন্তু ভীষণ হাইলাইটে এসেছিল এবং এতে প্রচুর টাকা খরচা করা হচ্ছে স্পোর্টসের পিছনে। খেলো ইন্ডিয়া প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, আমরা সবাই জানি। খেলো ইন্ডিয়া প্রোগ্রাম কত সালে লঞ্চ করা হয়েছিল, এটাও এর সাথে রিলেটেড। 2018 সালে খেলো ইন্ডিয়া প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, যেখানে বিভিন্ন অ্যাথলেটিক্স, বিভিন্ন ট্যালেন্ট আইডেন্টিফিকেশন এবং স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ চলছে। আচ্ছা, এবারে হচ্ছে সেন্ট্রাল স্পন্সর স্কিম, অর্থাৎ সেন্ট্রাল স্পন্সর স্কিম আর স্টেট স্পন্সর স্কিম আলাদা হয় আমরা জানি। সেন্ট্রাল স্পন্সর স্কিমস এর জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 2191 কোটি টাকা। 2191 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে টোটাল বাজেটের মধ্যে 3794 কোটি টাকা হচ্ছে যেটা টোটাল বাজেট, তার মধ্যে এই টাকাটা হচ্ছে সেন্ট্রাল স্পন্সর স্কিমের জন্য। এরপরে হচ্ছে 25-26 ফিনান্সিয়াল ইয়ারে খেলো ইন্ডিয়া প্রোগ্রামের জন্য কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? খেলো ইন্ডিয়া প্রোগ্রামের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খেলো ইন্ডিয়া প্রোগ্রামের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে পিআইবি স্পোর্টস নোট। পিআইবি স্পোর্টস নোট অনুযায়ী ভারতের পপুলেশন এর কত শতাংশ 35 বছরের নিচে? তো ইন্টারেস্টিংলি ভারতের 65% কিন্তু যুব সম্প্রদায়, যারা হচ্ছে 35 বছর নিচে, এবং এই অঞ্চলের মধ্যে কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে যে এখনো আনএমপ্লয়েড। বেশিরভাগ জায়গায় আমাদের সমস্যাটা হচ্ছে যারা শিক্ষিত মানুষ তারা নিচু তলায় কাজ করতে চান না, এবং সেই কারণে আনএমপ্লয়মেন্টের সংখ্যাটা বেশি। তো পিআইবি স্পোর্টস নোট অনুযায়ী ভারতবর্ষে 35 বছরের নিচে কিন্তু 65% পপুলেশন রয়েছে, ঠিক আছে। এরপরে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ন্যাশনাল স্পোর্টস গভর্নমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্ট নিয়ে প্রচুর কথা হয়েছে। ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট 2025 সালেতে এনাক্ট হয়েছে, কিন্তু কত তারিখে? তো 18 আগস্ট 2025 সালে ন্যাশনাল স্পোর্টস গভর্নমেন্ট অ্যাক্ট তোমার চালু হয়। তো এখানে তোমার ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভের মধ্যে খেলো ইন্ডিয়ার কথা এটা এর মধ্যেই রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন তোমার ট্যালেন্ট আইডেন্টিফিকেশনের কাজ হবে, ভোটিং রাইট দেওয়া হচ্ছে এর অ্যাথলিটদের ইলেকশন রিপ্রেজেন্টেটিভ দেওয়ার জন্য কমিটিতে। আমরা জানি কুস্তিতে বিভিন্ন সমস্যা হয়েছিল, সেইখানের জন্য কিন্তু ভোটিং রাইট দেওয়া হচ্ছে অ্যাথলেটিক্সের, ঠিক আছে। ম্যান্ডেটরি রিপ্রেজেন্টেটিভ অফ স্পোর্টস পারসন আউটস্ট্যান্ডিং মেরিট ইন গভর্নমেন্ট বডি, সেটা ম্যান্ডেটরি করা হয়েছে স্পোর্টস পার্সনদের জন্য, ঠিক আছে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এই অ্যাক্টের মধ্যে দিয়ে কিন্তু ভারতের স্পোর্টসে একটা রিভলিউশন আসতে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজিকে ঘিরে, সায়েন্স এন্ড টেকনোলজি বা স্পেস রিলেটেড। তো এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট মিশন হচ্ছে জিএসএলভি F-15, ঠিক আছে। তো এখানে পেলোড কোনটা? পেলোড হচ্ছে আমাদের ছবিতে দেখতেই পাচ্ছ NBS-02। NBS-02 হচ্ছে আমার পেলোড, ঠিক আছে। নেভিক কনস্টিলেশন, অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ায় ইনবিল্ট, আমরা গুগল ম্যাপ যেরকম রয়েছে আমাদের নিজেদের জন্য যে আমরা ইনবিল্ট তোমার ম্যাপিং সিস্টেম চালু করেছি, সে তার মধ্যে দিয়ে কিন্তু ইন্টিগ্রেশন করে এই পেলোড নাম রাখা হয়েছে, ঠিক আছে, NBS-02। তো ইসরোর কথা বলছি যেহেতু স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন আসবে ইসরো থেকে। ইসরোর প্রতিষ্ঠাতা, ইসরোর প্রতিষ্ঠার বয়স কত? ইসরোর প্রতিষ্ঠাকাল হচ্ছে 1969। কোথায় এর তোমার সদর দপ্তর? বেঙ্গালুরু, কর্ণাটকে, ঠিক আছে। তো এই ডিপার্টমেন্ট অফ স্পেসের আয়তনে কাজ করে। আরেকটা এখানে আমার বলার হচ্ছে শ্রীহরিকোটা। শ্রীহরিকোটাতে কোন স্পেস সেন্টার রয়েছে, এটা তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। জিএসএলভির পুরো নাম কি? জিওসেলভির পুরো নাম পরীক্ষায় আসতে পারে। তো জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল হচ্ছে জিওসএলভির পুরো নাম। নেক্সট প্রশ্ন হচ্ছে লঞ্চ ডেট। জিএসএলভি F-15 এর লঞ্চ ডেট হচ্ছে 29 জানুয়ারি 2025। 29 জানুয়ারি 2025-এ এটা লঞ্চ করা হবে। ইসরোর কোন মিশনটি শ্রীহরিকোটা থেকে 100তম হিসেবে চিহ্নিত করা হয়েছে? তো এটার কথাই আমরা বলছিলাম যে জিএসএলভি NBS-02 100তম লঞ্চ হিসেবে এটাকে চিহ্নিত করা হয়েছে। এটা একটা বিরাট অ্যাচিভ, বিরাট বিরাট প্রাউড মুমেন্ট ইন্ডিয়ার জন্য। 100 লঞ্চ ফ্রম ইন্ডিয়াস স্পেস প্যাড শ্রীহরিকোটা, ভীষণ 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 একটা গর্বের বিষয়। এখানে নেক্সট জিজ্ঞাসা করছে জিএসএলভি সম্বন্ধে কোন বিবৃতিটা সঠিক? তো এটার উত্তর হবে অপশন সি। এটা ভারতের 17তম ফ্লাইট। উত্তরও দেখতে পাচ্ছ এখানে ছবিতেও রয়েছে, 17তম ফ্লাইট, ঠিক আছে। আর 11তম ফ্লাইট ইন্ডিজিনাসলি, ঠিক আছে। এইগুলো পরীক্ষার প্রশ্নে আসতে পারে। আরেকটা এখানে নিয়েছিল হচ্ছে এইট, হচ্ছে অপারেশনাল ফ্লাইট। এইট হচ্ছে অপারেশনাল ফ্লাইট, অপারেশনাল ফ্লাইট হচ্ছে অষ্টম, ঠিক আছে। এই ডেটাগুলো মাথায় রেখো।
আচ্ছা, ইন্ডিজেনাস ক্রায়োজেনিক স্টেজ সহ কততম ফ্লাইট? 11তম ফ্লাইট, একটু আগেই বললাম, এখানেই লেখা রয়েছে। ঠিক আছে, আর যদি জিজ্ঞাসা করে ইন্ডিজেনাস ক্রাইস, জিএসএলভি ছিল ইন্ডিজেনাস ক্রাইসিস সহ যেগুলো অপারেশনাল ফ্লাইট, একটু আগেই বললাম অপারেশনাল ফ্লাইট বললে হবে অষ্টম। এরপরে ন্যাভিক সম্পর্কে প্রশ্ন রয়েছে। ন্যাভিক হচ্ছে ভারতের ইন্ডিপেন্ডেন্ট রিজিওনাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম। অপশন বি উত্তর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নাভিকের পুরো নাম কি? ন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন, ন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন। ঠিক আছে, এর একটা পুরনো নাম আছে, এই পুরনো নাম হচ্ছে আই আর, এটা পরীক্ষা আসতে পারে, IRN-SSS, IRN-SSS এর পুরো নাম, যেটার পুরো নাম ছিল হচ্ছে ইন্ডিয়ান রিজিওনাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম, ইন্ডিয়ান রিজিওনাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম, এটাও পরীক্ষায় আসতে পারে। ন্যাভিক মোটামুটি দুই ধরনের সার্ভিস প্রধানত প্রদান করে। কি কি সার্ভিস প্রদান করে? SPS আর RS, স্ট্যান্ডার্ড পজিশনিং সার্ভিস আর রেস্ট্রিক্টেড সার্ভিস। ঠিক আছে, যারা সাধারণ ব্যবহারকারী অর্থাৎ লোকাল পাবলিক, তাদের জন্য স্ট্যান্ডার্ড পজিশনাল সার্ভিস ব্যবহার করা হয়, আর যারা অথরাইজড ইউজার, ডিফেন্সে বলতে পারো, তাদের জন্য রেস্ট্রিক্টেড সার্ভিস ব্যবহার করা হয়। ইসরো নোট অনুযায়ী নাভিকের সার্ভিস এরিয়া ভারতের স্থলভাগের বাইরে আনুমানিক কত দূর পর্যন্ত বিস্তৃত? প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটা কিন্তু কম নয়, 1500 কিলোমিটার অনেক দূরত্ব। তো ইন্ডিয়ার যে জিওগ্রাফিক্যাল ম্যাপ, তার বাইরে, স্থলভাগের বাইরে প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত, যেখান দিয়ে কিন্তু আমরা কোনো স্যাটেলাইট বা যে কোনো কিছু আসলে সেগুলো কিন্তু রেডারে ধরা পড়ে যাবে। জিএসএলভি বা যে NPS-02 মিশনের পোস্ট লঞ্চ অনুযায়ী অরবিট রেজিং অপারেশনটি সমস্যা হওয়ার মেইন কারণ কি ছিল? অরবিট রেজিং এর সমস্যা মেইন কারণ ছিল অক্সিডাইজার অ্যাডমিট করার ভ্যালু না খোলা। ঠিক আছে, অক্সিডাইজার অ্যাডমিট করার ভ্যালু না খোলার কারণে এখানে অপারেশনের সমস্যা হচ্ছিল। ঠিক আছে, নেক্সট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আমাদের প্রশ্ন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে প্রথম প্রশ্ন, 17তম বিগ সামিট। 17তম বিগ সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? কোথায় অনুষ্ঠিত হয়েছে? রিও ডি জেনেরিও, ব্রাজিলে। রিও ডি জেনেরিও, ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে। তো এখানে ব্রিক্সের কথা আসবে। ব্রিক্সের কথা হচ্ছে, এখন ব্রিক্সের অনেক মেম্বার হয়ে গেছে, কিন্তু ব্রিক্সের শুরুতে কিন্তু আমাদের অর্গানাইজিং নেশনের নামই হচ্ছে ব্রিক্সের নাম, যেখানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা রয়েছে। ব্রিক্সের সদর দপ্তর কোথায়? তোমাদের কোনো স্থায়ী সদর দপ্তর এখানে কিন্তু ব্রিক্সের নেই। ব্রিক্সের কিন্তু কোনো স্থায়ী, এটা চেয়ারম্যান রোটেশন বেশি চলে, ব্রিক্সের কোনো স্থায়ী সদর দপ্তর নেই। ঠিক আছে, 2025 সালে ব্রিক্সের হোস্ট কান্ট্রি কি? অবশ্যই ব্রাজিল, যাই জন্য ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এইবারের আহ, সম্মিলিত হয়েছে। আর ব্রিক্স গ্রুপ হিসেবে কবে আত্মপ্রকাশ করে? 2001 সালে গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করেছে। 17তম ব্রিক্স সামিট কত তারিখে অনুষ্ঠিত হয়? 6 থেকে 7 জুলাই 2025, 6 থেকে 7 জুলাই 2025। 2001 সালে, এখান থেকে আমি একটা প্রশ্ন করছি, 2001 সালে প্রথমবার ব্রিক্স কোথায় হয়েছিল? প্রথমবার ব্রিক্স কোথায় হয়েছিল? এটা তোমাদের কাছে প্রশ্ন রাখলাম, কমেন্ট সেকশনে জানাও যে ব্রিক্স 2001 সালে প্রথমবার যেটা হয়েছিল কোথায় হয়েছিল, কোন দেশ বলবে এবং কোন পার্টিকুলার জায়গা, দুটো নামই বলতে পারো, বলার চেষ্টা করবে। 17তম বিগ সামিট যেটা রিও ডি জেনেরিওতে হয়েছিল, তার অফিসিয়াল থিম কোনটা? তার অফিসিয়াল থিম হচ্ছে স্ট্রেংথেনিং গ্লোবাল সাউথ কোঅপারেশন ফর এ মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গভর্নেন্স। ঠিক আছে, এটা হচ্ছে এবছরের থিম। ব্রিক্স সামিটে 2025-এ গৃহীত ডিক্লেরেশনটার নাম কি? একটা ডিক্লেরেশন গ্রহণ করা হয়েছে, সেই ডিক্লেরেশন নাম হচ্ছে রিও ডি জেনেরিও ডিক্লেরেশন, যেখানে হয়েছে সেই অনুসারেই নাম রিও ডি জেনেরিও ডিক্লেরেশন, ডিক্লারেশন, সরি। নেক্সট প্রশ্ন হচ্ছে, 25তম মিটিং অফ কাউন্সিল অফ হেডস অফ দ্য SCO অর্থাৎ সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন 2025-এ কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2025-এ SCO যেটা হয়েছিল, তাই আহ, এটা হয়েছে চায়নাতে, এটা হয়েছে তায়াজনিন, চায়নাতে এটা অনুষ্ঠিত হয়েছিল। এখান থেকে SCO রিলেটেড প্রশ্ন আসবে। সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন কত সালে স্থাপিত হয়েছে? 15ই জুন, 15 জুন 2001, 15 জুন 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এর সদর দপ্তর হচ্ছে বেজিং, চায়নাতে। ঠিক আছে, এর মেন ফোকাস কি? রিজিওনাল স্ক্রুটিনি করা, কাউন্টার টেরোরিজম আর কানেক্টিভিটি আর ইকোনমিক্যাল অপারেশন। ঠিক আছে, 25তম SCO কোন সময়কালে অনুষ্ঠিত হয়েছিল? 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর, 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর এই সামিট চলেছিল। কোথায় চলেছিল? একটু আগেই বললাম, চায়নাতে, তাজনিনে। এশীয় সম্পূর্ণ রূপ কোনটা? এটা আমরা একটু আগেই পড়েছি, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন।
17তম ব্রিক্সের আলোচ্য বিষয়গুলোর মধ্যে কোনটা অন্তর্ভুক্ত ছিল? চারটে আলোচ্য বিষয়গুলোর মধ্যে এখানে রিফর্ম অফ গ্লোবাল গভর্নেন্স এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে যে কোনো সামিট যদি তুমি দেখো, তার একটা বড় অংশ কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে গুরুত্ব দিচ্ছে, কারণ এটাই ভারতবর্ষের শুধু নয়, বিশ্বের ফিউচার হতে চলেছে। তো এখানে গ্লোবাল গভর্নেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রিফর্ম নিয়ে কিন্তু এর আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট দিন নিয়ে আমাদের পরের সেক্টর, ম্যালেরিয়া এন্ডস উইথ আস, রিইনভেন্টস, রিইমাজিন অ্যান্ড রিইগনাইট। এই যে থিমটা কোন অবজারভেশনের সাথে যুক্ত, স্বাভাবিকভাবে দেখে বুঝতে পারছো এখানে ম্যালেরিয়া ডে এর সাথে যুক্ত। ম্যালেরিয়া ডে কবে? এখানেই লেখা আছে এপ্রিলের 2025 সালে ম্যালেরিয়া ডে পাবলিশ করা হয়। প্রশ্নটা কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে দেবে, আমি ইচ্ছা করে এরকম ভাবে দিয়েছি। এটা হু অফিসিয়ালি অবজার্ভ করে 25 বছরে, ঠিক আছে, প্রতি বছরে 25শে এপ্রিল দিন ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে পাবলিশ করা হয়। তো হু এর প্রতিষ্ঠা আমরা একটু আগেই বলেছি 1948 সালে জেনেভাতে। আর একটা জিনিস, এখানে কিন্তু ম্যালেরিয়া কি ধরনের রোগ? ম্যালেরিয়া প্যারাসাইট ঘটিত রোগ। প্যারাসাইট ঘটিত রোগ, এটা আমরা সবাই জানি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ম্যালেরিয়া যে প্যারাসাইটটার জন্য হয়, সেই প্যারাসাইটটার নাম কি? চারটে ক্যাটাগরি আছে, চারটে নাম আছে। তো তোমার গণ আর প্রজাতি, গণটা সবারই এক, প্রজাতিটা আলাদা। তোমাদের কাছে চারটে নাম এক্সপেক্ট করছি, কমেন্ট বক্সে লিখে জানাও। ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে প্রতি বছর কোন দিনে পাবলিশ হয়? তো অবশ্যই 25শে এপ্রিলে পাবলিশ হয়েছে। এরপরে টিবি নিয়ে আমি একটু আগেই একটা রিপোর্ট থেকে প্রশ্ন দিয়েছিলাম, এখানে থিম বা ডেতেও রেখেছি। তো উই ক্যান এন্ড টিবি, এটা হচ্ছে 2025 সালের ওয়ার্ল্ড টিবি ডের থিম। থিমটা মাথায় রেখো, ইয়েস উই ক্যান এন্ড টিবি, কমিট, ইনভেস্ট অ্যান্ড ডেলিভার। টিবি কত সালে প্রতিষ্ঠিত হয়? একটু আগেও বলেছি, 24শে মার্চ। কি জন্য হয় সেটাও বলেছি। তোমার থেকে আবার জিজ্ঞাসা করছি, আবার বলো দেখি যে কি জন্য টিবি ডে আমরা পালন করে থাকি। টিভি ডে 24শে মার্চ পালন হয়, এ নিয়ে আর বিস্তারিত ভাবে বললাম না। 2025 সালের ইন্টারন্যাশনাল ডে অফ যোগার থিম কি ছিল? 2025 সালের ইন্টারন্যাশনাল ডে অফ যোগার থিম ছিল হচ্ছে যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। যোগা ফর ওয়ান হার্ট ওয়ান হেলথ কবে সালে প্রতিষ্ঠিত হয়? 21 জুন। 21 জুন আমরা পালন করি ইন্টারন্যাশনাল যোগা ডে। ইউএন জেনারেল অ্যাসেম্বলি, ঠিক আছে, 2014 সালে এই রিজলিউশন গ্রহণ করেছিল, ঠিক আছে। প্রস্তাবটি ইন্ডিয়া উত্থাপন করেছিল। ইন্ডিয়ার উত্থাপনে কিন্তু এটা তোমার অ্যাকনোলেজ হয়েছে, ঠিক আছে। তো এটা নোডাল মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ আয়ুষ। ইন্ডিয়াতে মিনিস্ট্রি অফ আয়ুষের আন্ডারে যোগাটা পড়ে, ঠিক আছে। এই মিনিস্ট্রি অফ আয়ুষ 2014 সালেই স্থাপিত হয়েছিল এবং নিউ দিল্লিতে হচ্ছে হেডকোয়ার্টার। তো একটু আগে বললাম 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে পালন করা হয়। আর্থ ডে এর গ্লোবাল থিম, আর্থ ডে এর এবছরের গ্লোবাল থিম হচ্ছে আওয়ার প্ল্যান, সরি আওয়ার পাওয়ার, আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট হচ্ছে এবছরের থিম। তো প্রথম আর্থ ডে পালন করা হয় 1970 সালে। প্রথম আর্থ ডে পালন করা হয় 1970 সালে। এরপর থেকে প্রতি বছর আমরা আর্থ ডে পালন করে আসছি 22শে এপ্রিলে। প্রতি বছর আমরা পালন করে আসছি আর্থ ডে 22শে এপ্রিলে, ঠিক আছে। আহ তো এ তোমার গ্লোবাল ক্যাম্পেইনিং বডি আর্থ ডে অর্গানাইজেশন এটাকে স্থাপিত করেছিল, ঠিক আছে। এখানে তোমাদের ইউএনইপি নিয়ে প্রশ্ন রাখবো। ইউএনইপিও এর পিছনে প্রচুর, এটার সংগঠনের পিছনে আর্থ ডে পাবলিশ করার পিছনে অনেকাংশে দায়ী। তো ইউএনইপি অর্থাৎ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটার হেডকোয়ার্টার, এর হেডকোয়ার্টার হচ্ছে নাইরোবি কেনিয়াতে। নাইরোবি কেনিয়াতে হচ্ছে হেডকোয়ার্টার ইউএনইপি। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1972 সালে। 1972 সালে ইউএনইপির প্রতিষ্ঠিত হয়। 2025-এর ক্যাম্পেইনের স্বঘোষিত লক্ষ্য আদ্যের কি? 2030-এর মধ্যে ক্লিন ইলেকট্রিসিটি 3 গুণ করা। তো আমরা আবার একটু আগে ক্লিন ইলেকট্রিসিটি নিয়ে কথা বলছিলাম। আমরা যে কয়লা বা বিভিন্ন রকমের পেট্রোলিয়াম এই ধরনের থেকে যে হিটগুলো বা এনার্জিটা জেনারেট করি, সেটা আমরা আস্তে আস্তে বন্ধ করে দিয়ে যাচ্ছি, আমরা শিফট করছি কিন্তু ক্লিন এনার্জির দিকে। তো বায়ু থেকে বলো বা সোলার পাওয়ার বলো, এইগুলো থেকে কিন্তু আমরা এনার্জি জেনারেটের দিকে যাচ্ছি এবং 2030 সালের মধ্যে এই এনার্জিটা প্রায় 3 গুণ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে, লক্ষ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপরে আমরা একটা রিভিশন সেক্টর রেখেছি। এতক্ষণ যা আমরা পড়লাম সেখান থেকে কিছু রিভিশনের প্রশ্ন আছে, কিছু মিক্সড কোশ্চেন আছে, দেখে নি কিরকম। এখানে বলছে যে নিউক্লিয়াস সেটটা কোন সম্পূর্ণ সঠিক সেট কোনটা। তো আবার দেখো এখানে ইন্ডেক্স রিলেটেড 3 ইন্ডেক্স নিয়ে প্রশ্ন আছে, 3টি ইন্ডেক্স নিয়ে এখানে কোশ্চেন আছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হিউম্যান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 130। গ্লোবাল জেন্ডার গ্যাপ হচ্ছে 131। আর এসডিআরএ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 99। নেক্সট প্রশ্ন,
আবার স্কিম রিলেটেড একটা প্রশ্ন, এখানে 3টে স্টেটমেন্ট দেওয়া আছে, জিজ্ঞাসা করা হয়েছে কোন স্টেটমেন্ট গুলো সঠিক, তো উত্তর হবে অপশন 1 2 3, তিনটেই সঠিক। সূর্যগড়ে 13 তারিখে লঞ্চ হয়েছে, 10th মার্চ পর্যন্ত 10 লাখ সোলার পাম্প হয়েছে, আর ধনধান্য যোজনায় 100টা ডিস্ট্রিক্ট কভার করা হবে। এরকম ভাবে কিন্তু দেখো এই 3টে প্রশ্ন কিন্তু আমরা আগে কভার করেছি, এবং এখানে একসাথে করে কিন্তু এরকম স্টেটমেন্ট বেস প্রশ্ন কিন্তু করে পরীক্ষাতে দিচ্ছে। এর জন্য আমি একটা সাবজেক্টের উপরে বা একটা টপিকের উপরে একাধিক প্রশ্ন রেখেছি, যাতে তোমরা আগে একাধিক ভাবে এক এক করে পড়ো, দেন একসাথে কম্বাইন করে কিন্তু এরকম ভাবে প্রশ্ন পরীক্ষায় আসবে। নেক্সট ডে থেকে কিন্তু আমরা এরকম প্রশ্ন বেশি রাখবো। নেক্সট বলছে, নেক্সট কোন জোড়াটা ভুল, কোন জোড়াটা ভুল? তো লরেস ওয়ার্ল্ড কামব্যাক অফ দ্য ইয়ার 2025, এটা ঋষভ পান্ট, এটা ভুল। তো এটা জিতেছে হচ্ছে রেবেকা আন্ড্রাডে, রেবেকা আন্ড্রাডে এই পুরস্কারটা জিতেছে। একজন ব্রাজিলিয়ান জিমন্যাস্টিকের সাথে জড়িত, ঠিক আছে। তো তিনি এবছর লরেন্সের গ্লোবাল ওয়ার্ল্ড কামব্যাক ইয়ার অফ দ্য ইয়ার 2025 অ্যাওয়ার্ডটা পেয়েছেন, ঋষভ পান্ত পায়নি। তো এটা হচ্ছে আমার ভুল উত্তর। নেক্সট জিজ্ঞাসা করেছে নিচের অপশনে সঠিক বিবার বিজয়ী কোন পেয়ারটা সঠিক, কোন পেয়ারটা সঠিক? তো সঠিক পেয়ার হচ্ছে অপশন বি, বেস্ট পিকচার অ্যানোরা, বেস্ট অ্যানিমেটেড ফিল্ম ফ্লো। আবার দেখো আলাদা আলাদা ভাবে কিন্তু এগুলো আমরা পড়েছি, কিন্তু একসাথে এখানে পরীক্ষা এরকম ভাবে প্রশ্ন আসছে। নেক্সট একটা প্রশ্ন, নিচের কোন ক্রোনোলজিটা সঠিক? এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে বিভিন্ন ইনসিডেন্টকে একসাথে করে দিয়েছি এবং জিজ্ঞাসা করেছি কোনটার পরে কোনটা হয়েছে। তো আবার কোন ইভেন্ট কোন সময়ে হচ্ছে সেটাও আমাদের খোঁজে রাখতে হবে। বর্তমান সময়ে কিন্তু এই ধরনের প্রশ্ন প্রচুর আসার সম্ভাবনা রয়েছে। তো এর ক্রোনোলজি দেখো অপশন ডি। এবং এই ধরনের কোশ্চেন গুলো করার সময় দুটো তিনটে যদি তুমি জানো, চারটে যদি তুমি নাও জানো, তাও তুমি অপশন এলিমিনেট করে কিন্তু অ্যান্সার করতে পারবে। যেমন দেখো এখানে তুমি জানো চ্যাম্পিয়ন্স ট্রফি কবে হয়েছে, মোটামুটি তুমি যদি এটা আন্দাজ করতে পারো যে বিগসের আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হয়েছে, তাহলে কিন্তু তুমি এটা অ্যান্সার ডি করে আসতে পারবে। তো এই জিনিসগুলো একটু খুঁটিয়ে পড়াশোনা করতে হবে আমাদেরকে। এরপরে আবার একটা স্টেটমেন্টের প্রশ্ন আছে, জিএসএলভি F-15 সিওডি কোটার 100তম লঞ্চ, এটা আমরা জানি সঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে এর পেলোড ছিল NBS-02, এটাও আমরা জানি সঠিক। পোস্ট লঞ্চ আপডেটের সময় অরবিট রেজিং ইস্যুর কারণ হিসেবে অক্সিডার ভালভস না খোলার কথা বলা হয়, এটাও আমরা পড়েছি সঠিক। তো এটার হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন 1 2 3, তিনটেই সঠিক। নেক্সট কোন অপশনে কারেন্ট অফিসার হোল্ডারদের সঠিক পেয়ারিং দেওয়া আছে? আবার দেখো মাল্টিপল তোমাকে অ্যাপয়েন্টমেন্ট একসাথে পরীক্ষায় জিজ্ঞাসা করার একসাথে পরীক্ষায় জিজ্ঞাসা করার সম্ভাবনা রয়েছে। তো আমরা জ্ঞানেশ কুমার পড়েছি, আর তুহিন কাণ্ডে তুহিন কান্ত পান্ডের নাম পড়েছি। চিফ ইলেকশন কমিশনার বর্তমানে জ্ঞানেশ কুমার, আর সেবি চেয়ারম্যান হচ্ছে তুহিন কান্ত পান্ডে। আজকে আমাদের শেষ প্রশ্ন, নিচের কোনটা সঠিকভাবে মেলানো রয়েছে? তো নিচের কোনটা সঠিকভাবে মেলানো রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে হার্টল্যাম্প, কে লিখেছে ভানু মুস্তাক, আর কে টাকাকে কনভার্ট করেছে দীপ ভাস্তি। তো এরকম ভাবে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে, যেরকম ভাবে কমপ্লেক্স প্রশ্ন দুটো তিনটে প্রশ্নকে একসাথে করে দিয়ে বা একটা প্রশ্নের ভিতরে টেপতে গিয়ে স্টেটমেন্ট বেস প্রশ্ন পরীক্ষাতে আসছে। আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে লেগেছে। যদি ভিডিওটা উপকারে লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো, তাহলে আমাদের একটুখানি এন্থু বাড়ে ভিডিও বানানোর জন্য। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও, যাতে আমরা ভিডিও আনলে তোমাদের সামনে চলে আসে। আবার দেখা হচ্ছে এই ধরনের ভিডিও নিয়ে। আমি এই সিরিজটা কন্টিনিউ করব যতদিন না এনটিপিসি পরীক্ষা শুরু হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসছি আজকের মতো, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।